এবার আমরা চলে আসছি ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ বা যুক্তাক্ষর বা যেখানে সংযোগ পদ্ধতিগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথমে দেখতে পাচ্ছেন ব্যঞ্জন বর্ণ উচ্চারণের স্বরবর্ণের সাহায্য নিতে হয়। তাহলে কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ উচ্চারণে স্বরবর্ণের সাহায্য নিতেই হয়। সাহায্য এইগুলো দেখবেন বীরভূমের মানুষেরা খুব স্বয়ের উচ্চারণটা খুব সুন্দর করে, সুন্দর, কিন্তু আসলে এটাই উচ্চারণ সুন্দর, স্বরবর্ণ, সাহায্য, ঠিক আছে। কিন্তু আমরা কি বলি সাহায্য, সাহায্য, ওই সাহায্যটা উচ্চারণ হচ্ছে কিন্তু একদম না মূর্ধা না ওষ্ঠ না দন্ত, কী যে উচ্চারণে আমরা নিজেও জানি না। সাহায্য, সাটা দেখুন বাড়ি খাচ্ছে মূর্ধাতে, ঠিক আছে, না তালুতে, তালুতে সাহায্য, সাহায্য, সাহায্যটা হচ্ছে সাহায্য। তাহলে কি সাহায্য নিতেই হয়, কিন্তু স্বরবর্ণ কতকগুলি চিহ্ন দ্বারা ব্যঞ্জন বর্ণের সঙ্গে, ব্যঞ্জন, ব্যঞ্জন বলে অনেকে ব্যঞ্জন, কিন্তু ব্যঞ্জন নয়, ব্যঞ্জন, ব্যঞ্জন বয়জাফলা ব্যঞ্জন বর্ণের সঙ্গে এই স্বরবর্ণ যুক্ত হয়। যুক্ত কটা বলবো, যুক্ত, ঠিক আছে, মানে এখন বাংলায় বলছি তাই জন্য আমরা যুক্ত বলছি, কিন্তু সংস্কৃতে যখন বলবো তখন যুক্তম, অর্থাৎ যুক্ত হয়। যেমন কি অকার যোগে ক যোগ ক যোগ ক, ক যোগের সাথে কি আছে ক যোগ হয়ে গেল ক, ক কয়ের উচ্চারণটা ক হয়ে গেল, ক যোগ ক ওইভাবে তো না, মানে ব্যাপারটা হচ্ছে ক যোগ ক, ঠিক আছে। ম যোগ ম, ম যোগ ম, মটাকে আমি অর্ধ উচ্চারণ করছি, ম যোগ ম হয়ে গেল। অর্থাৎ এগুলি কিন্তু আমরা জানি, অলরেডি আমি আগে বলেছি, এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। এবার বলছি ই কার যোগে ক যোগ ই, কি উচ্চারণ হলো কি, ঘ যোগ ই ঘি, তারপরে গ যোগ গা, চ যোগ চা, অর্থাৎ এই যে বিষয়গুলি প্রত্যেকটা ক্ষেত্রে উচ্চারণ বিধি কিন্তু আমাদের আলাদা, উচ্চারণের যে নিয়ম শৃঙ্খলা, উচ্চারণের যে কার্যকলাপ সেটাও কিন্তু আমাদের আলাদা হচ্ছে। বলুন, তারপরে আমরা যাচ্ছি অনুস্বার যোগে, এগুলো এই শব্দগুলো আপনারা একবার পড়ে নেবেন, এগুলো তো আলাদা করে বলার নেই, প্রত্যেকেই জানেন। ক যোগ এ কে, এগুলো আপনারা জানেন, ছোটোবেলায় শিখেছেন। তারপরে অনুস্বার ও বিসর্গ এর সংযোগ পদ্ধতি, অনুস্বার কং, অনেক মন্ত্র আছে না, কং নং চং, এরকম অনেক মন্ত্র আছে, অনেক মন্ত্রের সময় কিন্তু এই শব্দগুলির প্রয়োগ হয়, বিভিন্ন রকম মন্ত্র আছে। কং ক, ক যোগ বিসর্গ হয়ে গেল কাহা, উচ্চারণটা যায় কাহা, কাহা। এবার কয়ের পরে যদি বিসর্গ থাকে তখন উচ্চারণটা যায় ক যোগ বিসর্গ হয়ে গেল কাহা, কাহা মানে কে, ক মানে হচ্ছে কে, কাহা বালকাহা, কে এই বালক, কাহা এস বালকাহা, কে এই বালক, ক এ বালকাহা, ক বালকাহা, কে বালকটি, এইরকমভাবে বলতে পারি আমরা। অর্থাৎ কাহা, কয়ের সাথে যদি বিসর্গ থাকে তার বিসর্গটাকে মনে রাখার জন্য আমরা বিশেষ ক্ষেত্রে কিন্তু হয়ের মতো উচ্চারণ করি বিসর্গটাকে, কিন্তু আসলে সেটা উচ্চারণের বিধি নয়, তোমরা মনে রাখার ক্ষেত্রে কিন্তু আমরা হয়ের মতো উচ্চারণ করি, কিন্তু আমরা যদি যথার্থ বলি তখন বলবো ক, ক, বিসর্গটা কিন্তু এইভাবে আমরা প্রকাশ করতে পারি। কিন্তু যে ব্যক্তি বিসর্গ বিষয়ে অতটা পারদর্শী নয় তাকে আমরা বোঝানোর জন্য কী বলবো, কাহা বালকাহা, মানে কে এই বালকটি, এইরকমভাবে কিন্তু আমরা বোঝাবো। এইরকমভাবে দেখুন পরে বিসর্গ আছে, অনুস্বার আছে কা, কিং, কি, এই যে বিসর্গগুলি, প্রত্যেকটি বিসর্গ বা অনুস্বারের কাজকর্মগুলি আপনারা বুঝতে পারলেন। তারপর দেখুন দুটি বর্ণের সংযোগ পদ্ধতি, এখানে দেখুন প্রথমে আছে উময় ক, উমা, আমরা উময় বলি, বাংলায় বলছি উম, তার সাথে ক, এই শব্দটির প্রয়োগ কিন্তু আমরা ছোটোবেলা থেকে করে এসেছি অঙ্ক, কিন্তু বর্তমানে অঙ্ক বানান কি অনুস্বার ক, তাই তো নাকি, তাহলে অঙ্ক বানান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা ছোটোবেলায় অঙ্ক শঙ্খ সব আমরা যুক্ত করতাম, এখন হয়তো আপনারা অনেকেই যুক্ত করেন যারা পূর্বতন ব্যবহার করেন বা ওইভাবে শিখেছেন, কিন্তু বর্তমানে কিন্তু অনেকেই অঙ্ক বানানটিকে অনুস্বার ক, অঙ্ক এইভাবে কিন্তু ব্যবহার করে থাকেন, ঠিক আছে। তারপরে কি আসছে উময় খ, শঙ্খ, শঙ্খের ক্ষেত্রে ব্যবহার করি শঙ্খ, তাহলে শঙ্খ উময় খ, উমর সাথে খ যুক্ত হয়ে গেল কিন্তু শঙ্খ। এবং এগুলো লেখার বিধিগুলো কিন্তু দেখে নেবেন, এগুলো কিন্তু দয়া করে একটু চর্চা করবেন, প্রত্যেকেই বলছি, মানে সবাই যেহেতু ব্যস্ত থাকেন তবুও তার মাঝে যদি আপনারা 1 ঘন্টা করে সময় বার করেন প্রত্যেক দিন 1 ঘন্টা করে এই কাজগুলি করবেন, দেখবেন আপনারা অবশ্যই সংস্কৃতকে সুন্দরভাবে শিখতে পারবেন, আমি আশা করছি। মানে এখানে মনে করবেন না যে আমি ছোট হয়ে যাব, আমি বিষয়টা খুব ডাউন হয়ে যাব, যে আমি এগুলো শিখছি আমি আবার বাচ্চাদের মতো লিখছি, কিন্তু আসলে সেটা নয়। আমাদের নলেজের কিন্তু প্রথম, মানে যে কোনো জায়গায় উঁচু জায়গায় উঠতে গেলে প্রথম সিঁড়িতে কিন্তু পা দিতে হবে, না হলে এক লাফ দিয়ে কিন্তু আমরা মানে 10টা বা 15টা সিঁড়ি উপরে উঠতে পারবো না, ঠিক আছে। একটু মানে একদম নিজের অহংকার, নিজের ইগো সমস্ত কিছু ত্যাগ করে যদি আমরা একদম শুরু থেকে শুরু করি তাহলে অবশ্যই কিন্তু আমরা সেই স্থানে পৌঁছাতে পারবো, ঠিক আছে। এবং যে কোনো কাজ তো শুরু থেকেই করতে হয় না। তাহলে এই সমস্ত বর্ণগুলি যে সংযোগ পদ্ধতি, উময় ক, শঙ্খ, তারপরে উময় গ, তারপরে উময় ঘ, তারপরে
নয় ঠ, মূর্ধন্যয় ঠ, নয় ঠ উচ্চারণগুলি দেখুন, এবং সাথে দেখতে পাচ্ছেন যে বর্ণটাকে কিভাবে সংযোগ করা হচ্ছে, সেই সংযোগটাও আপনারা শিখবেন। এগুলো লেখার পদ্ধতিগুলি। দন্তন্বয় ত, বাংলা তো সবাই লিখতে পারেন, কিন্তু সংস্কৃতে লিখতে গেলে একটু চেঞ্জ করতে হবে, সেটা একটু লিখে নিতে হবে। দন্তনয় থ, ঠিক আছে, পন্থা। তারপরে দন্তনয় দ, নন্দ, নন্দর সাথে থাকে নন্দ। তারপরে দন্তনয় ধ, গন্ধ থাকে। দন্তনয় প, পাম্প, পাম্পে থাকে ময় প। তারপরে ময় ফ, লম্ফ, লম্ফতে থাকে লাফ। তারপরে ময় ব, তারপরে ময় ব থাকছে, কোথায় গেল, হ্যাঁ ময় ব, বম্বে, বম্বে বানান যখন লিখবেন বাংলাতে তখন ময় ব থাকছে। তারপরে ময় ভ, আরম্ভ, আরম্ভ ক্ষেত্রে থাকছে ময় ভ। তারপরে চয় চ, তারপর উচ্চ, উচ্চ ক্ষেত্রে থাকে উচ্চই বা উচ্চ। বর্গের জয় ইয়, এই একটা বিষয়, এটা কিন্তু উচ্চারণ করতে আমরা সবাই বলি জ্ঞ, কিন্তু আসলে এটা উচ্চারণ জ্ঞ নয়। এই বিষয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন কিনা জানি না। জ্ঞ উচ্চারণটা হচ্ছে জিয়া, অর্থাৎ বর্গের জর সাথে বর্গীয় যে জ, জিয়া, আসলে এর উচ্চারণটা হচ্ছে জ। আর যে অন্তের জ, ওটা উচ্চারণ কিন্তু অন্তের জ নয়, অন্ত ইয়া, ইয়া ওটা উচ্চারণ ইয়া, আর এটা হচ্ছে জ, অর্থাৎ জয়ের সাথে ইয় যুক্ত হচ্ছে, হয়ে যাবে জিয়ং, জিয়ং। বিজ্ঞান, আমরা যদি বিজ্ঞান বলি, কিন্তু বিজ্ঞানটা সঠিক উচ্চারণ নয়, ভিজিনিয়ান, ভিজিনিয়ান, আসলে উচ্চারণটা হচ্ছে ভিজিনিয়ান। পরিষ্কার? কিন্তু আমরা ওই যে ভুল উচ্চারণ শিখেছি এবং সেটাই চলে আসছে, ঠিক আছে। যারা প্রকৃত আচার্য বা যারা সরাসরি পড়াশোনার সাথে খুব পরিমাণে যুক্ত, তারা কিন্তু ভিজিনিয়ানই বলে। ভিজিনিয়ান পড়েছিস? ভিজিনিয়ান সেটা আবার কি জিনিস? মিয়া উচ্চারণটা তাহলে কি হবে বলুন। মিয়া বয়সী যে ইয় আকার যেটা, ওটা উচ্চারণটা কি হবে? বুঝলাম না, পরিষ্কার শুনতে পাইনি। মিয়া যেমন হচ্ছে মিয়া, 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইটেলটা যেটা উচ্চারণটা কেমন হবে? মিয়া টাইটেল আছে কারণ শুনিনি, মিয়া টাইটেল মুসলিমদের আছে স্যার, মুসলিমদের। ও আচ্ছা, মিয়া, ময়রসি ইয় আকার, ইয় আকার কি না অন্তস্থ আকার? অন্তস্থ আকার কোনটা, কোনটা বলছেন আপনি? ইয় আকার, মিয়া যেটা বলছে ইয় আকারই হবে। ইয়, তাহলে অন্তস্থয়ে ইয় আকারই হয়, মানে চন্দ্রবিন্দু আকার। মিয়া, এবার ওটা হচ্ছে মিয়া, মিয়া, মিটা হচ্ছে কি, মিটা কোন বর্ণ? মিটা হচ্ছে কি, মিটা আমরা কোন বর্ণের মধ্যে পেয়েছিলাম? ব্যঞ্জন তো পেয়েছি, এবং ব্যঞ্জনের প্রতিটি উচ্চারণ আছে। ময়ের যেমন উচ্চারণ স্থান কি? ওষ্ঠ, উপদ মানে ওষ্ঠ, হ্যাঁ ওষ্ঠ বর্ণ। তাহলে ওষ্ঠ বর্ণের উচ্চারণটা ম, মি, মি হয়ে গেল মি আ। এবার আটা কিন্তু আমরা ওইভাবে করবো না, মিয়া উচ্চারণ মিয়া, গফুর মিয়া, গফুর মিয়া, হ্যাঁ আমরা গফুর মিয়া পড়েছিলাম না, সেই গফুর মিয়ার কথা। হ্যাঁ হঠাৎ করে আসেনি মাথায়, ঠিক আছে, আমারও মনে পড়ে গেল গফুর মিয়ার কথা। সেই মহেশ, গরুর নাম মহেশ ছিল, যাই হোক, আমিনা ছিল চটকলে যাবে, সেই গল্প আমরা ছোটবেলায় পড়েছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি হচ্ছে গফুর মিয়া, তাহলে উচ্চারণটা কি হওয়া উচিত? মিয়া। এবার ব্যাপারটা হচ্ছে মিয়া, এইবার গফুর মিয়া, মিয়া। আমরা ছোটবেলায় গফুর মিয়া কেমন আছো ও গফুর মিয়া, কিন্তু ব্যাপারটা হচ্ছে মিয়া নয়, ব্যাপারটা হচ্ছে মিয়া, মি, মিয়া, মিয়া, এই ব্যাপারটা। ওটা উচ্চারণটা হচ্ছে পুরো নাকের সাথে একদম বাড়ি খাবে, নাকের সাথে সম্পূর্ণ। এবং এর আরও যথাযথ উচ্চারণ করতে গেলে আমাদের আরও উচ্চারণ স্থান আরও গভীরভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। ওই ওর উচ্চারণ স্থান আলাদা সম্পূর্ণ আছে। মিয়ার ওই যে যেটা ময়ের পরে যেটা, সেটা কার সঙ্গে কার যুক্ত বা কি না কি ওটা? আমরা যেমন বলি ময়াশয়ী পিটি ফেলের ময় আকার, এইটা বলতাম বাংলাতে। এবার এটাকে কি বলবো? কোনটা? মিয়া, মিয়া, হ্যাঁ মিয়া, মিয়া মিয়াই তো থাকছে এখানে, তো আমরা চেঞ্জ করছি না কিছু। আমরা যখন মিয়া বানানটা মানে হচ্ছে যেটা বাংলায় বলে পিটি ফেলাঙ্গ, সেই পিটি ফেলাঙ্গয় আকার এটা। এখানেও যেটা কখ গগ অঙ্গটা নয়, চচ বর্গিত ঝড় পরে যেটা, সেটা তো হ্যাঁ সেটাই ইয়া, ইয়া উচ্চারণটা। ব্যাপারটা হচ্ছে আমরা এই যে তিনটি জায়গা, আমরা এগুলি কিন্তু সবগুলো কিছু নাসিক্যর সাথে কিন্তু যুক্ত, সংযুক্ত সরাসরি। কীরকমভাবে যুক্ত দেখুন, উমা, উমা উচ্চারণটা কি? ক খ গ ঘ ঙ, এই যে উমা, একটা সাথে হালকা থাকছে, সাথে হচ্ছে ম, উমা, এইভাবে উচ্চারণ করছে। মটাও পুরো উচ্চারণ করছি না, উটাও পুরো উচ্চারণ করছি না, দুটোই ভেতরে উচ্চারণ করছি নাকের সাথে, ওই জন্য হয়ে গেল উমা। আর ইয়টা উচ্চারণ করে ইয়া, ঠিক আছে, ইয়া, ঠিক আছে, এই ব্যাপারটা। তারপর হচ্ছে নয়ের ব্যাপারটা ইয়া, ইয়া, ঠিক আছে। ওই ইয়োটাও কিন্তু ওই নয়ের মতোই উচ্চারণ হওয়ার কথা,
কিন্তু আমাদেরকে কিন্তু সেটাকে একটু বোঝানোর জন্য আমরা যেহেতু অতটাও পারদর্শী নই, সেই জন্য আমরা উচ্চারণ করছি ইয়া উয়া, এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু সেটা ভেতরে একটুও বার করা যাবে না, বাইরে বাতাস একটু বাইরে, ইয়া উয়া উয়া ইয়া। আর হচ্ছে নটা হচ্ছে ইয়া, আর দন্তন্য হচ্ছে দন্তন্য ন, এটা পুরো দন্তে বাড়ি খাচ্ছে। এই তিনটে, প্রথম যে তিনটে ওয়া ইয়া ন, এটাকে কি বলে, এটা কিন্তু আলাদা আছে, তার যে আলাদা উচ্চারণ স্থান আছে, আপনারা জানেন। সেই বিষয়ে পরে বলবো, এখন বলছি না। তো আমাকে একটা জিনিস ক্লিয়ার করে দিন যে বিজ্ঞান যেটা, হ্যাঁ। সেটা মানে ওটা বর্গীজয়ে, ওটা কি যুক্তটা কি, আর অঞ্জলি এটার যুক্তটা কি? উচ্চারণটা যে আলাদা, বিজ্ঞান এটার যুক্তটা কি? হ্যাঁ হ্যাঁ, অঞ্জলি আর বিজ্ঞানের মধ্যে দুটো পার্থক্য আছে, বিজনিয়ান। একটা হচ্ছে বীজ বর্গের জ, বর্গীয় যে জ, আমরা সাধারণভাবে বোঝাচ্ছি, বয়রস্যি বর্গের জ, বর্গীয় যে জ, তার সাথে কি যুক্ত হচ্ছে, ইয়, বর্গের জের সাথে ইয় যুক্ত হচ্ছে, বিজনিয়ান। বিজনিয়ান আসলে উচ্চারণটা বয়রস্যি বর্গের জ, হলন যোগ ইয় যোগ, তারপরে কি আ, তারপরে ন, বিজনিয়ান। আসলে উচ্চারণটা বিজনিয়ান। এইবার যখন অনেকেই উচ্চারণ করতে পারছে না, ওই ইয়টাকে যথাযথভাবে উচ্চারণ করতে পারছে না, তখন বীজ নিয়ান, নয় আকার যুক্ত করে দিচ্ছে, বীজ নিয়ান। যা হবে চেহারাটা কিন্তু ওই বর্গীজয়ের এই ডানটাটা থাকে না বিজ্ঞানে, আর অঞ্জলিতে থাকছে। ওটা তাহলে বর্গীজয় যদি হয়, তাহলে ওটা ডানটাটা কেন নেই বাংলাতে? ডানটা নেই মানে? বানানটাতে না না, বিজ্ঞান আর অঞ্জলি বানান তো দুটো আলাদা। একটা হচ্ছে বর্গের জ ইয়, একটা হচ্ছে ইয় বর্গের জ। ইয়ে বর্গীজয় তো তখন বর্গীজটা আসছে, কিন্তু যখন বিজ্ঞান কি বলছে, তখন কিন্তু ওই যে বর্গীজয়ের ডানটাতে থাকছে না, তাহলে কি গয়ে গয়ে পিটিকলাঙ্গয় নয় তো, ওটা বর্গীজয় পিটিকলাঙ্গয় হবে না। ব্যাপারটা হচ্ছে আমরা যেমন বলি দেখো, দেখো সবাই দেখুন, সবাই দেখুন, ব্যাপারটা হচ্ছে দেখো আর দেখুনের মধ্যে পার্থক্য কি? দেখো বলতে বানানটা কি, দয়কারে দে, ক্ষয়কারে খো, দেখো, কিন্তু হয়ে গেল উচ্চারণটা কি, দেখো, দয় জফলায় আকার, ক্ষয়কারে খো। বন্ধুরা সবাই দেখো এদিকে, মানে কি, দেখো মানে উচ্চারণ করছি, কিন্তু আসল বানানটা কি, দেখো। কিন্তু আমরা কি কেউ বলি দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, কেউ বলি না, আমরা বলি দেখো। ঠিক তেমনই বিজনিয়ান, আসল উচ্চারণটা বীজ ইয়, বীজ ইয়টা রয়েছে, ওই জন্য বীজ নিয়ান উচ্চারণটা হওয়ার কথা, কিন্তু আমরা উচ্চারণ করছি বিজ্ঞান। অঞ্জলিতে কি হচ্ছে, অ ইয় জ, ইয়র সাথে জ যুক্ত হচ্ছে, অঞ্জলি। আমি বলছি অঞ্জলিতে যেমন একটা জয়ের উচ্চারণটা আসছে, যেমন জ্ঞান, জ্ঞান কথাটার ক্ষেত্রে কি বর্গীজের উচ্চারণটা আসবে? হ্যাঁ, বর্গীজের উচ্চারণ আসছে তো, জিয়ান। উচ্চারণটা যদি আসে, জিয়ান তাহলে বর্গীজয়ের রূপের এই অঞ্জলিতে যেমন বর্গীজটা স্পষ্ট দেখা যায়, মানে আমি বোঝাতে পারছি না। হ্যাঁ, মানে অঞ্জলিতে বর্গীজের উচ্চারণটা ডানটাটা দেখা যায়, আর সেটা বিজ্ঞানে তাহলে ওইটা দেখা যায় না কেন, মানে ওইটা কেন দিচ্ছে না তাহলে? মানে লেখার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে বলছেন আপনি কি, লেখার ক্ষেত্রে বলছেন নাকি উচ্চারণের ক্ষেত্রে বলছেন সেটা? আমি রূপটা, চেহারাটাই বলছি, মানে উচ্চারণটা না বুঝলাম। উচ্চারণটাই বুঝতে হবে, আমাদের লেখাটা প্রয়োজন নেই তো। লেখায় আমরা যেরকম আসবে সেটাই লিখতে হবে, লেখাটা তো তেমনই থাকবে, লেখাটা যেভাবে চলে আসছে ওভাবেই থাকবে, ওটাই ওইভাবে লেখার বিধি বা নিয়ম ওইভাবে আসছে, আমাদের সেভাবে লিখছি। বোঝা গেল? কেমন আসছে বর্গের জ ইয় যেমন হচ্ছে, ওটা ছিল বিজ্ঞান, এটা বিজ্ঞানটা উচ্চারণ হবে বিজনিয়ান, এটা হচ্ছে জিয়ান, জিয়ান। হ্যাঁ, বর্গের জর সাথে জিয়ান, ইয়ান, জিয়ান। মানে কাউকে যদি মানে জ্ঞান দেবেন না, তাহলে জিয়ান দেবেন না, এটাই হচ্ছে উচ্চারণ। জিয়ান, বর্গের জ ইয় আকার নয়, জিয়ান দেবেন না। আর অজ্ঞ বানানটা কি তাহলে? অজ্ঞ, অজ্ঞ ওটাও তো বর্গের জ ইয় আছে, আজিয়া, আজিয়া। এটাও বর্গীজয়। হ্যাঁ, ওই যে বললাম আমাদের চেঞ্জ হতে গেলে সব জায়গায় চেঞ্জ করতে হবে, অল্প অল্প করে সব জায়গাতে আমাদের চেঞ্জ করতে হবে, কিন্তু এই চেঞ্জটা আমাদেরকে এখন থেকে শুরু করতে হবে, কেননা এগুলো আমাদের মানে সমাজের মধ্যে ঢুকে গেছে, এবং এর পেছনে অনেক কারণও আছে। যারা দেখবেন ইসে পড়াশোনা করে, পুঁথি নিয়ে চর্চা করে, বা আপনার ওই টোলে পড়াশোনা করে, দেখবেন আদ্য মধ্য উপাধি বা বিভিন্ন যখন শাস্ত্রীয় পরম্পরায় পড়াশোনা করে, তাদের ক্ষেত্রগুলো কিন্তু আমরা ওই রকম উচ্চারণ পাই। আপনি যদি কোনো শাস্ত্রার্থের যে ব্যক্তিরা দেখেন, যারা শাস্ত্র পড়াশোনা করেছেন, তাদের সাথে কথাবার্তা বলেন, সেখানে দেখতে পাবেন তারা কিন্তু ওইভাবে উচ্চারণ করে, বিজনিয়ান। আপনি যদি শঙ্করাচার্য, আমাদের যে বর্তমান শঙ্করাচার্য আছেন না, যিনি শঙ্করাচার্যের যে গুরু, বা গুরু বলছি এটা, শঙ্করাচার্যের মঠের যে আছেন না, যিনি এখন বর্তমানে আছেন, তিনি কিন্তু
ওই এইরকমভাবে উচ্চারণ করেন। আপনি যদি তার ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, ভিজিনিয়ান, গিয়ান, জিয়ান, ঠিক আছে, এরকম কিন্তু উচ্চারণ করেন, আপনারা একটু দেখতে পারেন তাদের ভিডিওগুলো। যাই হোক, তারপরে চলে আসছি আমরা বর্গের যে ইয়ে হলো জিয়ান, তারপরে যে কয়ত, মুক্ত, মুক্তীয় উচ্চারণ, তারপরে পয়ত, পয়তা হচ্ছে অনুতপ্ত, অনুতপ্ত, পয়তা অনুতপ্ত হতে পারে। তারপরে লয় ব, তারপরে লয় প, অল্প, তালবস্যয় চ, তারপরে তালবস্যয় ছ, তালব্যস্য, আমরা তালবস্য না হলে বুঝতে পারবেন না, তালবস্যয় ছ, মূর্ধন্যস্বয় ট, ষ্ট, অষ্ট, তারপরে ষষ্ঠ, মূর্ধস্বয় ঠ, তারপরে মূর্ধস্বয় প, ঠিক আছে, বাষ্প, তারপরে স্তম্ভ, স্তম্ভের ক্ষেত্রে অশোক স্তম্ভ, তারপরে দন্তস্বয় স্থ, স্থান, ঠিক আছে, ক্ষিয়, ক যোগ স, কয়ের সাথে মূর্ধস্ব যুক্ত হচ্ছে ক্ষিয়, উচ্চারণটা কি ক্ষিয়, কয়ের স উচ্চারণটা হচ্ছে ক্ষিয়, ওই জন্য আমরা উচ্চারণ করি ক্ষিয়, কয়ের স, ক্ষিপ্ত, ক্ষিপ্ত মানে হচ্ছে ক্ষিপ্ত, আসলে উচ্চারণটা হচ্ছে ক্ষিপ্ত, 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 ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ বলুন। যেটা প বললেন না, মানে শয় প, ওটা কি মানে মূর্ধন্যস্ব প, মূর্ধন্যস্ব যুক্ত প নাকি? হ্যাঁ, মূর্ধস্বয় প দেওয়া আছে, এটা বাষ্প, বাষ্প মানে হচ্ছে না বয়াকার মূর্ধস্বয় প, বাষ্প মানে একটা কথা উদাহরণ দিচ্ছে, এরকম আর কি আপনার অনেক উদাহরণ আসবে। মানে এই যুক্তাক্ষরগুলি যা যা দেখা যাচ্ছে এগুলোকে আপনাদের প্র্যাকটিস করতে হবে, যে কোনো দেবনাগরী হরফ যখন আপনি পড়তে যাবেন বা শব্দ পড়তে যাবেন, তখন দেখা গেল কি আপনি এই শব্দটি বুঝতে পারছেন না এটা কি বা এটা কোন শব্দ, তাই জন্য এই জিনিসগুলোকে আমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো। তারপরে দেখুন অ কয় মধ্যস্থ অন্তস্থ, এটা উচ্চারণটা কেমন হবে? কোনটা বলুন? অ কয় মধ্যস্থ অন্তস্থ, যেটা অক্ষয় বলা হয়, হ্যাঁ, ওটা উচ্চারণটা কি হবে? আপনি তো ঠিকই বলেন, অক্ষয়, অক্ষয়। আচ্ছা, অক্ষয় যদি হয় তাহলে আমরা যখন খুর, যে যে দাড়িকাটা যে খুর হয়, তাহলে ক্ষয় হচ্ছে র, তাহলে ওই ক্ষেত্রে উচ্চারণটা কেমন করবে? সুর, সুর, হ্যাঁ। আচ্ছা, ওই ক্ষেত্রে সুর, আর যখন অক্ষয় তখন কয় স্বর, মানে কয়ের উচ্চারণটা থাকছে। হ্যাঁ, ওখানে তখন অক্ষয়টা উচ্চারণটা থাকছে কেন, আপনার ওটাকে ভেঙে ভেঙে যাচ্ছে, অক্ষয়, অক্ষয়, আর খুরটা উচ্চারণটা আসছে, আর যখন আমি খুর বলছি তখন হচ্ছে কয়ের উচ্চারণটা আসছে না। সুর, হ্যাঁ, কটা আসছে তো, কটা আসবে, একদম পুরোপুরি সুর হবে না তো, সুর, ওটা কঠিন, তাহলে তো কঠিন হচ্ছে। হ্যাঁ, সুর, সুর, এই যে কটা হালকা উজ্জ্ব থাকবে আপনার, যেহেতু কটা ব্যঞ্জন, ক ব্যঞ্জন আর সও কিন্তু ব্যঞ্জন, তাহলে দুটো ব্যঞ্জন একসাথে প্রথম ব্যঞ্জনের গুরুত্বটা তখন কিন্তু কম আসছে, মানে যেহেতু ওটা শুরুতে আছে সুর, আর ওটা অয় মানে অক্ষয়ের আগে কিন্তু ওই যে অক্ষয় ক্ষ, ওর আগে কিন্তু অ রয়েছে একটা, ওই জন্য ও একটা জায়গা পেয়ে যাচ্ছে অক্ষয়, হ্যাঁ, এবার ওটা জায়গা পেয়ে যাচ্ছে অক্ষয়ের জায়গায়, ও জায়গা পেয়ে যাচ্ছে, এবার যখনই জায়গা পেয়ে তখন ও দীর্ঘটা একটু নিয়ে নিচ্ছে, একটু দীর্ঘটা নিয়ে নিচ্ছে, আর যখনই ও শুরুতে আসছে তখনই ও জায়গা পাচ্ছে না, তখন সরাসরি উচ্চারণ দেখলে ওকে একটু থামতে হচ্ছে, মানে ওর জায়গা ছেড়ে দিতে হচ্ছে, ওই জন্য পরে স্থান নিয়ে দিচ্ছে। হ্যাঁ, অক্ষয় আর হচ্ছে সুরের মধ্যে এইটুকু পার্থক্য। এই হলো। এবার আরও দেখবেন 3টি বর্ণের সংযোগ পদ্ধতি আছে, 3টি বর্ণের সংযোগ পদ্ধতি, যেমন এই যে অনেকে বলেন সাংখ্য, এখানে আছে উময় কয়ে জফলা, উময় কয়ে জফলা কোনো শব্দ থাকবে তখন সেই শব্দের সাথে কিন্তু উময় ক, কিয়া, আমি যদি অঙ্ক বানান তো এরকম হয় না, কোনো একটা শব্দ যদি এরকম বানান মনে পড়ে তখন আমি বলতে পারবো, আমার এই মুহূর্তে মনে পড়ছে উময় ক, উময় কয়ের সাথে জফলা, কিয়া, উচ্চারণটা কেমন করা উচিত, সাথে একটা কিছু দিলে তখন আমি উচ্চারণটা করতে পারবো, যেমন আমি এখন অ দিচ্ছি, অঙ্কিয়া, উচ্চারণটা অঙ্কিয়া, এরকম কিন্তু উচ্চারণ, আমরা যেমন অঙ্ক বলছিলাম অঙ্ক, অঙ্ক, এখানে হয়ে গেল অঙ্কিয়া, যুক্ত অক্ষরের জন্য সাথে জফলা যুক্ত হয়েছে। তারপরে কয়ে তয়ে রফলা, কয়ে তয়ে রফলা, যেমন বক্ত্র, বক্তৃতা, বক্তৃতা যখন দিই ব কয়ে তয়ে রিকার হচ্ছে, এখানে কিন্তু কয়ে তয়ে রফলা, বক্ত্রিয়, ব এর সাথে যদি কয়ে তয়ে রফলা দিই বক্ত্রিয়, বক্ত্রিয়, এরকম কিন্তু উচ্চারণ বক্ত্রিয়, ঠিক আছে। তারপরে কয়ে তয়ে বয়ে, তাই না, উক্তোয়া, উক্তোয়া বলি না, উক্তোয়া, কয়ে তয়ে বয় আকার, উক্তোয়া, উক্তোয়া, সেই উক্তোয়া, অর্থাৎ কয়ে তয়ে বা উক্তোয়া, লাস্টে কিন্তু বটা থাকছে, অর্থাৎ এই উচ্চারণ বিধিগুলো এখন আপাতত দেখে রাখুন, এবং এগুলির ব্যবহার যখন আসবে তখন আমরা উচ্চারণ করব, ঠিক আছে, কোনো শব্দের মধ্যে থাকলে। এখন আপাতত এগুলোকে আমাদের লেখাটা শিখতে হবে এবং উচ্চারণ বিধিগুলো পরে আমরা দেখব, ঠিক আছে, চলুন। তারপরে আমাদের কি আছে এরপরে, এরপরে কি দিয়েছি একটু বলুন। না না, নয়দয় জফলা, এটা তো করলাম,
এগুলো এগুলো আমি বুঝলাম, মানে হ্যাঁ 3টি বর্ণের সংযোগ পদ্ধতি, এগুলি আপনারা পড়বেন, এগুলি পড়বেন মানে এগুলো এখন যে ব্যবহার সেগুলো আমি এখন দেখাতে পারছি না বা আমাদের প্রয়োগ এখনও নেই, সেই জন্য আমি এগুলোকে বললাম যে আপনারা শুধু লেখা শিখবেন এগুলো, পরিষ্কার। যেমন নয় দয় জফলা, কারণ নাম থাকতে পারে অনিন্দ্রিয়, অনিন্দ্রিয় কারণ নাম থাকতে পারে নয় ধ, সান্ধ্য থাকতে পারে, তারপরে পয় তয়ে জফলা, এগুলির ব্যবহার যেখানে থাকবে সেখানে আমরা ব্যবহারের প্রয়োগগুলি করব। এখন আপাতত এগুলির প্রয়োগ নেই, তাই এগুলোকে আমরা এড়িয়ে যাচ্ছি, শুধু আমরা দেখে রাখলাম বিষয়গুলি, ঠিক আছে। তারপরে 4টি বর্ণের সংযোগ, এক্ষেত্রেও কিন্তু আমাদের প্রয়োগ খুব কম। এই যে ক্ষিয়য় ময়ে জফলা, ধরুন শিয়ায় ময়ে জফলা, এর ব্যবহার খুব কম, যে শব্দগুলি আসবে সেই শব্দগুলি আমরা তখন ব্যবহার করব। নয়ে তয়ে রফলা, অন্ত্রিয়, অন্ত্রিয় যন্ত্র যেমন হয় যন্ত্র, তার সাথে কিন্তু জফলা যে যন্ত্রীয় এরকম করে উচ্চারণ করতে পারি। তারপরে তয়ে তয়ে রেফ রফলা, এই রফলা জফলা, তয়ে তয়ে রেফ ইয়ফলা, তার আগে কিছু থাকবে স্মার্তীয়, স্মার্ত কারণ না স্মার্ত হতে পারে, স্মার্তীয়, ঠিক আছে। দয়ে দয়ে রেফ ইয়াফলা হতে পারে। এই শব্দগুলি যখন প্রয়োগ থাকবে আমরা তখন কিন্তু করব। এবার সংযুক্ত বর্ণের যে গঠন প্রক্রিয়া